হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা চলে এসেছি ফিলোসফি সাজেশান নিয়ে। WBHA টেস্ট পেপার, এই টেস্ট পেপারের একদম পেজ নাম্বার G60-তে ফিলোসফির এসএকিউএর সাজেশান করে দেওয়া আছে। তো তারই উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল যুক্তি থেকে, যুক্তি কাকে বলে? ভাষায় প্রকাশিত অনুমানকে আমরা যুক্তি বলি। নেক্সট ছিল যুক্তির আকার বলতে কী বোঝায়? একটি যুক্তির অন্তর্গত বিভিন্ন পদগুলির পরিবর্তে অক্ষর বা চিহ্ন বসালে যে কাঠামো পাওয়া যায় তাকেই যুক্তির আকার বলে। এরপর অবরাহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং যে যুক্তির সিদ্ধান্ত যুক্তিবাক্যকে অতিক্রম করে যায় না তাকে অবরাহ যুক্তি বলে। নেক্সট, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? একটি বচনাকার থেকে প্রাপ্ত উদাহরণগুলি সেই বচনাকারের নিবেশন দৃষ্টান্ত। এরপর বৈধতা ও সত্যতার মধ্যে সম্বন্ধ কী? তো বৈধতা হলো যুক্তির নিজস্ব ধর্ম আর সত্যতা হলো বচনের নিজস্ব ধর্ম। তারপর ছিল একটি অবরাহ যুক্তি কখন বৈধ হয়? তো একটি অবরাহ যুক্তির আকারগত সকল নিয়ম মান্য করলে সেই যুক্তিটি বৈধ হয়। এমন ক্ষেত্রে যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। এরপর যুক্তির বস্তুগত সত্যতা বলতে কী বোঝায়? যখন কোনো যুক্তি বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, অর্থাৎ সিদ্ধান্তটি বাস্তবে সত্য হয়, তখন বলা যায় যুক্তিটির বস্তুগত সত্যতা আছে। নেক্সট ছিল একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। তো এর উত্তর হবে সকল মানুষ হয় মাছ, প্রধান হেতুবাক্য। তার নিচে অপ্রধান হেতুবাক্যটি হবে সকল মানুষ হয় জলচর প্রাণী, দুটোই কিন্তু মিথ্যা কথা। তা থেকে সিদ্ধান্ত পাওয়া যাবে কোনো কোনো জলচর প্রাণী হয় মাছ, এটা কিন্তু সত্য। তাহলে যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য মিথ্যা হলো কিন্তু সিদ্ধান্ত সত্য হলো। এরপর পরের কোয়েশ্চেন ছিল বচনের বিরোধিতা চ্যাপ্টার থেকে। বচনের বিরোধিতা থেকে প্রথম প্রশ্ন, অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। এটি একটু বড়। অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হবে, কিন্তু বিশেষ বচন সত্য হলে সামান্য বচন অনিশ্চিত হবে। আবার এই বিরোধিতায় বিশেষ বচন মিথ্যা হলে সামান্য বচন মিথ্যা হবে, কিন্তু সামান্য বচন মিথ্যা হলে বিশেষ বচন অনিশ্চিত হবে। এরপর বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য ও একই বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকলে তাদের পারস্পরিক বিরোধিতাকে বিরুদ্ধ বিরোধিতা বলে। এরপর অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। তো অসম বিরোধিতা হচ্ছে এ আর আই এর মধ্যে হয়, আবার ই আর ও এর মধ্যে হয়। তো আমরা ই ও এর এক্সাম্পল দিতে পারি। কোনো মানুষ নয় পশু, আর কোনো কোনো মানুষ হয় পশু। কোনো কোনো মানুষ নয় পশু, একটা ই একটা ও। এরপর বচনের বিরোধিতার শর্তগুলি লেখো। বচনের বিরোধিতার তিনটি শর্ত রয়েছে। প্রথম শর্ত কি না, বচন দুটিকে অবশ্যই নিরপেক্ষ বচন হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে বচন দুটির উদ্দেশ্য বিধেয় অভিন্ন হতে হবে। আর তৃতীয় শর্ত বচন দুটির মধ্যে গুণগত কিংবা পরিমাণগত কিংবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকতে হবে। এরপর উভয় বচন একই সঙ্গে সত্য নয়, এটি কোন বিরোধিতার সত্যতার নিয়ম? অবশ্যই এটা বিপরীত বিরোধিতার ক্ষেত্রে হয়। বিপরীত বিরোধিতা একটি বচন সত্য হলে অন্যটি অবশ্যই মিথ্যা হবে, মানে একসঙ্গে সত্য হয় না কোনো দিন। এরপর বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য দেখাও। দেখো, এমনিতে দুটো সংজ্ঞা লিখে দিলেই দুটোর পার্থক্য হয়ে যায়, কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে। তো লিখে দেবে বিপরীত বিরোধিতায় কেবল গুণগত পার্থক্য থাকে, কিন্তু বিরুদ্ধ বিরোধিতায় গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে। এটাই বড় পার্থক্য। এরপর বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতা কিরূপ পার্থক্য থাকে? তো এটাও দুটোর সংজ্ঞা লিখে দিলেই হয়ে যায়, কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের জায়গা তো একদম লিমিটেড থাকে। খালি লিখবে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দুটি সামান্য বচনের মধ্যে বিপরীত বিরোধিতা লক্ষ্য করা যায়, আর দুটি বিশেষ বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা লক্ষ্য করা যায়। এরপর ছিল মানুষ অসৎ হতে পারে, এর অসম বিরোধী বচন নির্ণয় করো। তো প্রথম কথা এটা হচ্ছে আই বচন, কোনো কোনো মানুষ হয় অসৎ, হতে পারে মানে সবাই নয়। তাহলে কোনো কোনো মানুষ হয় অসৎ। এবার আই এর অসম বিরোধী মানে হচ্ছে এ বচন, তাহলে সকল মানুষ হয় অসৎ, এরকম করতে হবে।
এরপরে ছিল অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। তো অসম বিরোধিতার সত্যতার নিয়ম, এই অধীন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়ম জানতে চেয়েছে। তো এই বিরোধানুমানে একটি বচন সত্য হলে, একটি বচন মিথ্যা হলে অপরটি অবশ্যই সত্য হবে, কিন্তু একটি বচন সত্য হলে অন্যটি অনিশ্চিত হবে। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেন, মানে পরের চ্যাপ্টার, অমাধ্যম অনুমান চ্যাপ্টার, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের 4th চ্যাপ্টার। একটি অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্যের সংখ্যা কয়টি? তো একটি অমাধ্যম অনুমানে একটি আশ্রয় বাক্য থাকে, এক পিস। এরপর আবর্তন কাকে বলে? যে অমাধ্যম অনুমানে বিধিসঙ্গতভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়কে সিদ্ধান্তের বিধেয় উদ্দেশ্য স্থানে রাখা হয় এবং উভয় বচনের গুণ অভিন্ন হয়, তাকে আবর্তন বলে। এরপর বিবর্তন একটি অবরাহ যুক্তি না আরোহ যুক্তি? তো লিখতে হবে বিবর্তন একটি অবরাহ যুক্তি, কেননা এই যুক্তির সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই যুক্তির সিদ্ধান্ত যুক্তিবাক্যকে অতিক্রম করে যায় না। আরও অনেক কারণ রয়েছে, এই যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এগুলো এর কারণ রয়েছে, যে কোনো একটা দর্শিয়ে দিলেই হবে। এরপর ও বচনের আবর্তনের একটি উদাহরণ দাও যার আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা। তো অবশ্যই ও বচনের আবর্তন মানেই কিন্তু এরকমটাই হবে, কারণ ও বচনের আবর্তন তো অবৈধ। তো তাহলে প্রথমটা লিখবো আমরা, কোনো কোনো মানুষ হয় কবি, ও বচন। কোনো কোনো মানুষ নয় কবি, ও বচন। আর তার আবর্তন করলে, ও থেকে ও করলে, কোনো কোনো কবি নয় মানুষ, কবিরা মানুষ নয়, এরকম সিদ্ধান্ত বেরোচ্ছে। সেটা মিথ্যা অবশ্যই, কবি হলে তো তাকে মানুষ হতেই হবে। কি বললাম তাহলে? প্রথমটা হবে কোনো কোনো মানুষ হয়, এই কোনো কোনো মানুষ নয় কবি, আর আবর্তিত হবে কোনো কোনো কবি নয় মানুষ। এরপর এ বচনের সরল আবর্তনের একটি উদাহরণ দাও। তো এ বচনের সরল আবর্তন, সকল গাছ হয় উদ্ভিদ, তার নিচে অতএব চিহ্ন দিয়ে সকল উদ্ভিদ হয় গাছ, এইগুলো। এরপর এ বচনের সরল আবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তটি কি বচন হয়? তো সরল আবর্তন মানেই হচ্ছে এ থেকে এতে যাওয়া, তো সিদ্ধান্ত এ বচনই হবে, জাস্ট এ লিখে দিলে উত্তর শেষ। এরপর বস্তুগত বিবর্তন স্বীকার করেছেন এমন একজন দার্শনিকের নাম লেখো। তো একজনই স্বীকার করেন, তিনি হচ্ছেন বেন বা বেইন, ও অনেক জায়গায় লেখা থাকে, এই বেন বা ব্রেইন বস্তুগত বিবর্তন স্বীকার করেন। এরপরে ছিল বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি লেখো, বা গুণ সংক্রান্ত নিয়মটি কি? তো বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মে বলা আছে বিবর্তনীয় ও বিবর্তিত বচনের গুণ ভিন্ন হবে। এইটুকুতেই থেমে যেতে পারো। আর যদি আরেকটু বেশি লিখতে হয় তাহলে লিখতে হবে অর্থাৎ একটি বচন সদর্থক হলে অন্যটি নঙর্থক হবে, আর একটি বচন নঙর্থক হলে অন্যটি সদর্থক হবে। এরপর আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি লেখো। তো আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম অনুসারে যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি তা আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না, এটাই আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম। এরপর ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কী হবে? ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কী হবে? দেখো, ই বচনের বিবর্তন করলে আমরা জানি কি পাওয়া যায়, এ বচন, আর এ বচনের আবর্তন করলে আই বচন পাওয়া যায়, তাহলে উত্তর হবে আই বচন। এরপর ছিল বিবর্তন করো অমানুষ কবি নেই। তো এটা ই বচন হবে, কোনো কবি নয় অমানুষ। আর ইয়ের বিবর্তন করলে এ বচন, সকল কবি হয় মানুষ। এই অমানুষ লেখা যায়, কিন্তু সেটা খুব একটা ভালো শোনায় না, তার থেকে মানুষ করাটা অনেক শ্রেয়। তো সেটাই করবে, বা এরকম দেখেই হয়তো দিয়েছে যাতে তোমরা মানুষ লেখো, সকল কবি হয় মানুষ। এর পরের চ্যাপ্টার চলে যাচ্ছি প্রাকল্পিক বৈকল্পিক ন্যায়। এর মাঝে একটা চ্যাপ্টার ছিল নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায়ের এসিকিউ আসে না, সেই জন্য এই চ্যাপ্টার থেকে কোনো এসিকিউ দেওয়া হয়নি। নিরপেক্ষ ন্যায় এমসিকিউ আসে খালি। তো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রথম নিয়মটি লেখো। তো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রথম নিয়ম বলতে জানতে চাইছে হচ্ছে এমপি, মডাস পনেন্স, যেটা এমপির নিয়ম লিখতে বলছে। তো বলতে হবে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রবাক্যে পূর্বককে স্বীকার করে সিদ্ধান্তকে অনুভব
কে স্বীকার করতে হবে। এটি হচ্ছে প্রথম নিয়ম। নেক্সট, বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? যে বিকল্পগুলি পরস্পর বিরোধী অর্থাৎ একই সঙ্গে সত্য হতে পারে না তাদের বিসংবাদী বিকল্প বলে। উদাহরণ দিয়ে দিতে পারো, যেমন রামবাবু জীবিত অথবা মৃত। নেক্সট, একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? তো মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে একটাই দোষ হয়, সেটা হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ। বিকল্প স্বীকারজনিত দোষ। নেক্সট, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দাও। সোজা ব্যাপার, গঠনমূলক প্রাকল্পিক ন্যায় মানে এমপির আকারে উদাহরণ দিতে বলেছে। যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, মেঘ করেছে অতএব বৃষ্টি হবে। আর ধ্বংসমূলক চাইলে বিষপান মৃত্যুটা দিয়ে দেবে। যদি বিষপান করা হয় তাহলে মৃত্যু হবে, মৃত্যু হয়নি অতএব বিষপান করেন। আচ্ছা, বিকল্প পরিগ্রহ দোষ কখন ঘটে? তো এর উত্তরটা এটা লিখে দিলেই হয়, একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে বিকল্প পরিগ্রহ দোষ ঘটে। আর যদি এইটুকু লিখতে না চাও, ডিটেলসে লিখতে চাও, তাহলে লিখতে হবে একটি বৈকল্পিক ন্যায়ের অপ্রধান আশ্রয় বাক্যে কোনো একটি বিকল্পকে স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে অস্বীকার করলে যুক্তিতে বিকল্প পরিগ্রহ দোষ ঘটে। পরের পেজে চলে যাচ্ছে। এর পরের চ্যাপ্টার হচ্ছে বুলীয় ভাষ্য, বুলীয় লিপি ও ভেনচিত্র। প্রথম প্রশ্ন ছিল শূন্যগর্ভ শ্রেণী কি? তো যে শ্রেণীর সদস্যদের বাস্তব অস্তিত্ব নেই বা যে শ্রেণী একজন সদস্যেরও অস্তিত্ব ঘোষণা করে না তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। নেক্সট, পরিপূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে, যেমন মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী অমানুষ। এরপর, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? তো যে শ্রেণী অন্তত একজন সদস্যের অস্তিত্ব ঘোষণা করে বা যে শ্রেণীর সদস্যদের বাস্তব অস্তিত্ব আছে তাকে অস্তিত্বমূলক তাৎপর্য বলে। এরপর, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? দেখো, অস্তিত্বমূলক তাৎপর্য আর অস্তিত্বমূলক দোষ জিনিসটা এক নয়, একটু আলাদা। তো লিখতে হবে, কোনো যুক্তির যুক্তিবাক্য শূন্যগর্ভ এবং সিদ্ধান্ত অস্তিত্ব সূচক শ্রেণী হলে যুক্তিতে অস্তিত্বমূলক দোষ ঘটে, বা যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। নেক্সট, এ বচনের বুলীয় ব্যাখ্যা কি হবে? তো এ বচনের বুলীয় ব্যাখ্যা হবে এস পি বার ইকুয়াল টু 0। এটাই হবে এ বচনের বুলীয় ব্যাখ্যা। আচ্ছা, আই বচনের বুলীয় ব্যাখ্যা কি হবে? আই বচনের বুলীয় ব্যাখ্যা হবে এস পি নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, পরেরটায় চলে যাচ্ছি। বলছে এস শ্রেণীর অন্তত একজন সদস্য আছেন যিনি পি শ্রেণীর সদস্য। বুলীয় লিপি কী হবে? তো সদস্য আছে বলেছে, আছে মানেই নট ইকুয়াল টু 0 এবং এস পি এর মধ্যেই রয়েছে, তাহলে এস পি নট ইকুয়াল টু 0, এইটা হবে এর উত্তর। তাহলে চলে গেল বুলীয় ভাষ্যের ব্যাপারটা। এরপরে নেক্সট চ্যাপ্টার হচ্ছে সত্যাপেক্ষক। প্রথম প্রশ্ন, গ্রাহক কাকে বলে? যে অক্ষর বা চিহ্ন যে কোনো বচনকে গ্রহণ করতে পারে তাকে, বচন বা পদকে গ্রহণ করতে পারে তাকে গ্রাহক বলে। আর এটা যদি বচন গ্রাহক পড়তো তাহলে শুধু বচন লিখতে হতো, আর যদি বলতো পদ গ্রাহক কাকে বলে সেই একই সংজ্ঞা হতো, খালি তখন পদ লিখতে হতো। এরপর, শতসত্য বাক্য কাকে বলে? যে বাক্যের সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য তাকে শতসত্য বাক্য বলে। এরপর, শত মিথ্যা বচনাকার কাকে বলে? যে বচনাকারের সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য এই মিথ্যা তাকে শত মিথ্যা বচনাকার বলে। নেক্সট, পি ভেল কার্ল কিউ এই বচনাকারটি কখন সত্য হবে? তো এক্ষেত্রে অনেকগুলো শর্ত হয়, এক কথায় উত্তর হবে না। তো আমরা ট্রুথ টেবিলটা করে নেব। প্রথমে পি কিউ আর কার্ল কিউ হবে আবার। ওকে, তো বলে রাখি, পি এর মান সত্য হতে হবে, প্রথম কথা, পি কে সত্য হতে হবে, অথবা পি মিথ্যা আর কিউ মিথ্যা।
এমন ক্ষেত্রে গোটা বাক্যটা কী হবে, সত্য হবে। অর্থাৎ পি সত্য হলেও গোটা বাক্যটা সত্য হবে। আর যদি কোনো বাক্যের পি মিথ্যা হয় এবং কিউও মিথ্যা হয়, শুধু কিউ মিথ্যা মানে ওই কিন্তু কার্ল কিউ সত্য হয়ে যাবে, সেক্ষেত্রে বাক্যটা সত্য হয়ে যাবে। এরপর সংযৌগিক বচন কখন সত্য হয়? সংযৌগিক বচনের উভয় সংযোগী সত্য হলেই তবে গোটা বচনটি সত্য হয়, অর্থাৎ টি ডট টি সমান টি। এরপর দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয়? দ্বিপ্রাকল্পিক বচনের উভয় অঙ্গবচন সত্য অথবা উভয় অঙ্গবচন মিথ্যা হলে, দুটো সত্য হলেও সত্য হয় আর দুটো মিথ্যা হলেও গোটা দ্বিপ্রাকল্পিক বচনটা সত্য হয়। এর পরের প্রশ্ন ছিল যদি পি সত্য হয় তাহলে পি ভেল কিউ এর সত্য মূল্য কী হবে? দেখো, পি যদি সত্য হয় তাহলে পি ভেল কিউ, এখানে কিউ কেন যাই থাকুক না কেন গোটা বচনটাই সত্য হবে, উত্তর হবে সত্য। এরপর সংযৌগিক বচন কখন মিথ্যা হয়? তো সংযৌগিক বচনের কোনো একটি সংযোগী মিথ্যা হলেই সমগ্র বচনটি মিথ্যা হয়ে যায়, মানে একটা দুটো নয়, গোটা সংযৌগিক বচনের কোনো একটা সংযোগী মিথ্যা হলেই কিন্তু গোটা বাক্যটা মিথ্যা হয়ে যায়। এরপর ছিল আপতিক বচনাকার কিরূপ? তো যে বচনাকারের কিছু নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কিছু নিবেশন দৃষ্টান্ত মিথ্যা তাকে আপতিক বচনাকার বলে। উদাহরণ পি ভেল কিউ দিয়ে দিতে পারো, ভেল কেন ডটও দেওয়া যেতে পারে, হর্ষও দিয়ে যেতে পারে, ট্রিপল বার, অর্থাৎ পি কিউ এর মাঝে চারটে যে ধ্রুবক আছে তার যে কোনো একটা বসালেই কিন্তু সেটা আপতিক বচনাকার তৈরি হবে। এরপর সত্য সারণীর সাহায্যে হর্ষু ধ্রুবকের সংজ্ঞা দাও। তো এক্ষেত্রে আমাকে একটা ট্রুথ টেবিল আঁকতে হবে, তো আমি একটু ট্রুথ টেবিলটা এঁকে নিই। তো এরকম একটা ট্রুথ টেবিল হবে, প্রথম ঘরটা হবে পি এর ঘর, তারপরে একটা কিউ এর ঘর, আর তারপর একটা পি হর্ষু কিউ এর ঘর। তো পি এর ঘর প্রথম দুটো সত্য, তারপরে দুটো মিথ্যা, কিউ এর ঘরে একটা সত্য একটা মিথ্যা, তারপরে আবার একটা সত্য একটা মিথ্যা, হয়ে গেল। এরপর এটা টি হবে, এটা এফ হবে, এটা টি হবে, এটা এফ হবে, এমনটা এঁকে দিতে হবে। আচ্ছা, এমনটা কিভাবে হলো, কেন হলো, এর জন্য কিন্তু আমার চ্যানেলে ভিজিট করতে হবে, কারণ ট্রুথ টেবিল একটা বিস্তারিত বিষয়, এখানে বলতে গেলে তো ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। চলে যাচ্ছি পরেরটাতে। পরের চ্যাপ্টার ছিল আরোহ যুক্তিবিদ্যা। তো প্রথম প্রশ্ন, আরোহ অনুমানের স্বরূপ থেকে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কী? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি দুটি, এক হচ্ছে প্রকৃতির এক হচ্ছে পর্যবেক্ষণ আর অন্যটি হচ্ছে পরীক্ষণ। নেক্সট, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কেন লৌকিক আরোহ বলা হয়? কারণ এই পদ্ধতি সহজ সরল হয়, সাধারণ মানুষ এই পদ্ধতিকে প্রয়োগ করে এবং কার্যকারণ সম্পর্কের উপর খুব বেশি গুরুত্ব দেয় না, এই জন্য একে লৌকিক বলা হয়। নেক্সট, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কোন বচন? তো বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হচ্ছে সামান্য সংশ্লেষক বচন। এরপর অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? দেখো, অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত খুবই দুর্বল হয়, তবুও এটি মূল্যহীন নয় এবং সতর্কতার সঙ্গে প্রয়োগ করলে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে প্রায় সুনিশ্চিত তো বলা যাবে না, প্রায় সুনিশ্চিত সিদ্ধান্ত দিতে পারে। এরপর আরোহ অনুমানের স্তর বিভাগগুলি উল্লেখ করো। তো আরোহের স্তর হবে সামান্যীকরণ, সিদ্ধান্তে আশ্রয় বাক্যের সাক্ষ্য প্রমাণকে অতিক্রমণ, আর 3 হচ্ছে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধের অনুপস্থিতি। তো এটি হচ্ছে আরোহের স্তর। পরের প্রশ্ন ছিল সামান্যীকরণ বলতে কি বোঝো? যে প্রক্রিয়ার সাহায্যে এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বা সামান্য বচন প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যীকরণ বলে। এরপর মন্দ উপমা কাকে বলে? দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে যখন একটি বস্তুর বিশেষ গুণ অপর বস্তুতে থাকবে এমন অনুমান করা হয় তাকে, আচ্ছা আমি একটু ভুল বলে দিলাম, মন্দ উপমা চেয়েছে,
এত কিছু বলতে হবে না। মন্দ উপমার উত্তর হবে অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে গঠিত উপমা যুক্তিকে মন্দ উপমা বলে। আচ্ছা, ভালো ও মন্দ উপমা যুক্তির পার্থক্য কী? তো ভালো উপমা যুক্তিতে প্রাসঙ্গিক সাদৃশ্য পর্যবেক্ষণ করা হয়, কিন্তু মন্দ উপমাতে অপ্রাসঙ্গিক সাদৃশ্য পর্যবেক্ষণ করা হয়। এরপর উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড একটিই চেয়েছে, তো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা একটু ডিটেলসে বলতে হবে, লিখতে হবে উপমা যুক্তির ক্ষেত্রে যত বেশি প্রাসঙ্গিক সাদৃশ্য লক্ষ্য করা হবে সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বেশি হবে। এরপর বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের পার্থক্য। তো দুটোর সংজ্ঞা লিখে দিলেই হয়ে যায়, কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে। তো লিখবে বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্বন্ধ নির্ণয়ের ব্যাপারে সচেষ্ট, কিন্তু অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের কোনো প্রচেষ্টা থাকে না। এরপর উপমা যুক্তি কাকে বলে? একটু আগে মন্দ উপমার সংজ্ঞা দিতে গিয়ে যেটা বলছিলাম ওটা উপমা যুক্তিরই সংজ্ঞা হবে। তো এটা হবে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক ঘটনা পর্যবেক্ষণ করে সাদৃশ্য লক্ষ্য করে যখন একটি বস্তুর বিশেষ গুণ অপর বস্তুতে থাকবে এমন অনুমান করা হয় তাকে উপমা যুক্তি বলে। নেক্সট, বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও। তো বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞায় বলতে হবে যে পর্যবেক্ষণ ও পরীক্ষণলব্ধ দৃষ্টান্তগুলিকে যে আরোহে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম দ্বারা যাচাই করে একটি সামান্য সংশ্লেষক বচন সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। নেক্সট চ্যাপ্টারে চলে আসছি, কারণ চ্যাপ্টার। প্রথম প্রশ্ন ছিল কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কী কী? তো কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি দুটি, এক হচ্ছে শক্তির অবিনশ্বরতার সূত্র আর দুই হচ্ছে জড়ের অবিনশ্বরতার সূত্র। এরপর বিষপান হলো মৃত্যুর কারণ। এখানে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তো এটি পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি না, লৌকিক মত অনুসারে কারণ হলো একটি শক্তি বিশেষ যা সক্রিয় হয়ে কার্য উৎপন্ন করে। এরপর কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি? তো কারণ হচ্ছে সমগ্র এবং শর্ত হচ্ছে তার অংশ বা অপরিহার্য অংশ, এটাই কারণ ও শর্তের মধ্যে পার্থক্য। নেক্সট, কার্ভেট রিড কীভাবে কারণের লক্ষণ দিয়েছেন? কার্ভেট রিড বলেন গুণগত দিক থেকে কারণ হলো কার্যের নিয়ত শর্তহীন অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণগত দিক থেকে কারণ হলো কার্যের সমান। এরপর মিল স্থায়ী কারণ বলতে কি বুঝিয়েছেন? তো যে কারণগুলিকে প্রকৃতি থেকে সম্পূর্ণভাবে অপসারণ করা যায় না তাকে স্থায়ী কারণ বলে, যেমন বায়ুর চাপ, তারপর উষ্ণতা, মাধ্যাকর্ষণ, এগুলোই। নেক্সট, সুইচ অন করা পাখা চলার কারণ। এক্ষেত্রে কারণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তো এটি হবে আবশ্যিক শর্ত। চলে আসছি পরের। ওকে, তো এই ছিল আজকের এসিকিউ। এসিকিউ কেমন লাগলো তা অবশ্যই জানাও। নেক্সট ভিডিও আমরা ডিটিকিউ অর্থাৎ 8 নম্বরের যে প্রশ্ন রয়েছে তার সম্পর্কে আলোচনা করব। শুধু আলোচনা নয়, আমি এগুলির উত্তর দেওয়ারও চেষ্টা করব, অর্থাৎ নোটসের আকারে, এবং লজিকগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।